গাড়ি খুব স্পিডে রাস্তা দিয়ে যাচ্ছিল। 4 বন্ধু গাড়ি করে যাচ্ছে। রবি, ময়ঙ্ক, সুমিত আর মেঘনা বেশ হাসি ঠাট্টা করতে করতেই ওরা বিশ্রামপুর গ্রামের দিকে যাচ্ছিল, যেখানে গিয়ে ওদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও শুট করতে হতো। মেঘনা, তুই কনফার্ম তো যে আমরা ঠিকঠাক দিকেই যাচ্ছি? মানেটা কি? মানে ও বলতে চাইছে বিশ্রামপুর এই দিক দিয়েই তো যেতে হবে, যেখানে গিয়ে আমাদের ডকুমেন্টারি করার কথা। যাওয়ার তো কথা এইদিকেই। আমি কি আগে এসেছি নাকি? ওখানে পৌঁছেই তো কনফার্ম হতে পারবো, তাই না? ঠাকুর সাহেবের ফাঁকা প্রাসাদে। ও ইডিয়েট, আমরা কোনো হরর ফিল্ম শুট করতে যাচ্ছি না। ব্যাস শুধু ওই গ্রামটার উপরে একটা ডকুমেন্টারি শুট করতে যাচ্ছি। শুনে রবি আর সুমিত হাসতে শুরু করলো। তোরা রাক্ষসের মতো হাসছিস বলতো? কিছু না, জাস্ট এমনি। তখনই রবি দেখতে পেল যে রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রবির নজর পুরোপুরিভাবে ওই মেয়েটার দিকেই ছিল। ও যে কখন ধীরে ধীরে গাড়ির স্পিডটা কমিয়ে ফেলেছে সেই দিকে ওর নজরই ছিল না। গাড়িটা একদম মেয়েটার কাছে পৌঁছে গেল, আর রবি মেয়েটার সামনে পৌঁছেই গাড়ির ব্রেক কষল আর লুকিং গ্লাসটা নিচু করে ওকে দেখার চেষ্টা করল। মেয়েটি একটি যুবতী ছিল যে একটা লাল ট্রান্সপারেন্ট শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়েছিল। শাড়ির থেকে ওর সুন্দর মুখটা বেশি উজ্জ্বল লাগছিল। রবির মনে একসাথে অনেকগুলো প্রশ্ন জেগে উঠল। রবি মেয়েটাকে আবারও ঠিকভাবে দেখার চেষ্টা করল। তখনই সুমিত রবির পিঠে হাত রাখল, আর রবিও ঘুরে সুমিতের দিকে তাকালো। আরে ভাই, তোর বাথরুম যাওয়ার থাকলে তাড়াতাড়ি যা, গাড়ি দাঁড় করিয়ে কি ভাবছিস বলতো? শুনেই রবি চিন্তিত হয়ে সুমিতের দিকে তাকালো আর বলল, ভাই, তুই ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস না নাকি? আরে কোন মেয়ে ভাই? আরে ওই যে ওই মেয়েটা। রবি ঘুরে আবার যেই মেয়েটাকে দেখতে গেল, দেখলো সেখানে কেউ নেই। তুই মেয়েদেরকে নিয়ে এত ভাবিস কেন বলতো, যে এখানেও তুই মেয়েদেরকেই দেখছিস? শুনে বাকি 2 বন্ধু হাসতে শুরু করলো। আরে ভাই, সত্যি একটা মেয়ে এখানে দাঁড়িয়ে ছিল, লাল শাড়ি পরে। সত্যিই দাঁড়িয়ে থাকলে আমরাও তো দেখতে পেতাম। এবার গাড়িটা স্টার্ট দে, জানি না ওই গ্রামটা এখনো কত দূরে। রবি গাড়ি স্টার্ট দিলেও ও ওর চোখকে অবিশ্বাস করতে পারছিল না, কারণ ও সত্যিই মেয়েটাকে দেখেছিল, আর তাও আবার কিছুক্ষণ আগে। প্রায় 1 ঘন্টা পরে ওরা বিশ্রামপুর গ্রামে পৌঁছল। ওদের গাড়িটা একটা বড় পাকা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়িটা দেখে বেশ বিলাসবহুল মনে হলো। গ্রামে সাধারণত এই রকমের বাড়ি দেখা যায় না। আরে এ আবার কি? দরজাটা তো ভেতর থেকে বন্ধ। মনে হয় এখানে কোনো দারোয়ানও নেই। এবার কি করি বলতো? প্রিয়া ম্যাম বলেছিলেন যে এই গ্রামে এই একটাই নাকি বাড়ি যেখানে আমরা আমাদের কাজ পুরো কমপ্লিট করতে পারবো। চেষ্টা তো করতেই হবে। ভাই, হর্ন মার, হর্ন। এই শুনে রবি হর্ন মারা শুরু করলো, আর একজন মাঝবয়সী লোক বাড়ি থেকে বেরিয়ে এলো। উনি আসা মাত্রই ময়ঙ্ক ওনাকে কিছু টাকা বের করে দিল, আর বলল তারা যতদিন এখানে থাকবে ততদিন উনি টাকা পাবেন। উনি টাকা নিয়ে রাজি হয়ে গেলেন, কিন্তু ওনার একটাই শর্ত ছিল যে বাড়ির আসল মালিক চলে এলে আমরা যেন তাকে কিছু না বলি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আঙ্কেল, কথাটা আপনার আর আমাদের মধ্যেই থাকবে। শুনে ভীম দরজাটা খুলে দিল, আর রবি গাড়িটা নিয়ে বাড়ির ভেতরে পার্ক করে দিল। আর তারপরে সবাই মিলে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। প্রবেশের পর ভীম 4 জনকে যত্ন করে খাবার পরিবেশন করল, আর থাকার জন্য ঘরগুলো দেখালো। বাড়িটা বেশ বড় ছিল, আর তাই ওরা 4 জনে 4টে রুমে চলে গেল। রবি ঘরে বসে ওই মেয়েটার কথাই ভাবছিল। না, আমি কোনোভাবেই ভাবতে পারছি না যে এটা একটা সম্পূর্ণ ভ্রম। ওই মেয়েটা। সে বলতে বলতে হঠাৎ থেমে গেল, আর দরজা খোলার আওয়াজ তার কানে এলো। এই আওয়াজটা তো দরজা খোলার অবশ্যই, কিন্তু এই সময় কে দরজা খুলবে?
সুমিত আবার বাইরে বেরোচ্ছে না তো? এই বলেই সে থেমে গেল। রবি জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকালো। তাকানো মাত্রই রবির চোখে মুখে একটা অন্যরকম আনন্দের ছাপ দেখা গেল। সে দেখল সেই লাল শাড়ি পরা মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, যাকে রাস্তায় সে দেখেছিল। রবি কাউকে কিছু না জানিয়ে মেইন গেটের কাছে চলে গেল। ওখানে গিয়ে দেখল যে কাছাকাছি ভীমও কোথাও নেই। ও হয়তো কোনো একটা ঘরে শুয়ে আছে। এসব ভাবতে ভাবতে ও ওখান থেকে বেরিয়ে গেটের কাছে এসে পৌঁছল। গেটের কাছে এসেও দেখল মেয়েটি উধাও হয়ে গেছে। আবার কোথায় উধাও হয়ে গেল? আমি কোনোভাবেই মানতে পারছি না যে এটা সম্পূর্ণ আমার ভ্রম। হ্যাঁ, এই বলেই রবি হালকা করে গেটটা খুলল আর তাড়াহুড়ো করে রাস্তার দিকে এগোতে লাগলো। কিছুটা এগোনোর পরেই রবির পা থেমে গেল। সে দেখল যে সেই সুন্দরী মেয়েটা লাল শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। তখনও পর্যন্ত রবির দিকে পেছন ঘুরেই মেয়েটা দাঁড়িয়েছিল। রবি আবার সেই লাল শাড়ি পরা মেয়েটির মুখ দেখে অবাক হয়ে গেল। একটু শুনবেন, আপনি কি সেই মেয়ে যাকে আমি এখানে আসার সময় রাস্তায় দেখেছিলাম আর কি? রবির কথা শুনে মেয়েটি পিছনে ঘুরে তাকালো, আর এই প্রথমবার তারা দুজন দুজনকে প্রাণ ভরে দেখল। দূর থেকে মেয়েটিকে যতটা না সুন্দর লেগেছিল, কাছ থেকে মেয়েটিকে আসলে আরো সুন্দর দেখতে লাগছিল। হ্যাঁ, আমি সেই মেয়ে। মেয়েটি মৃদু হেসে উত্তর দিল। এই উত্তরে রবির সাহস আরো বেড়ে গেল। অদ্ভুত ব্যাপার এই যে আপনাকে আমি ছাড়া আর কেউই দেখতে পেল না। আমাকে দেখে আপনার ভয় লাগেনি? আমি যদি কোনো সাধারণ নারী না হই? সত্যি বলতে কি, আপনাকে অসাধারণ দেখতে। এই বলেই রবি মেয়েটির কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল, আমি কি আপনার সাথে কিছুক্ষণ থাকতে পারি? শহরের মানুষদের এই এক সমস্যা। দেখুন, তেমন কিছু নয়। শহরের সব মানুষ কিন্তু এক হয় না। আচ্ছা, তাহলে আমরা যদি কিছুটা সময় কাটাতে গিয়ে ঘনিষ্ঠ হয়ে যাই, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন তো? এই প্রশ্নটাও মেয়েটি একটু অন্যরকম ভাবে জিজ্ঞেস করল, কিন্তু রবির কাছে তার কোনো উত্তর ছিল না। মেয়েটি রবির দিকে তাকিয়ে আরো একবার হাসল, তারপরে আবার চলে গেল। রবির মন থেকে এখনো ওই মেয়েটার নেশা কাটেনি। সেই জন্য সে ধীরে ধীরে পা টিপে টিপে মেয়েটার দিকে এগোতে লাগল। কিছুটা যাওয়ার পরে মেয়েটা একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকে পড়ল। তবে মেয়েটি ঘরের দরজা বন্ধ করল না। তা দেখে রবির মনে আবার সাহস জন্মালো। রবিও ওই ঘরটার মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তোমার নাম কি? অনামিকা। মেয়েটি খুব মিষ্টি করে উত্তর দিল। আর ওরা দুজনেই দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আর তারপর মোবাইলের রিং শুনে রবির চোখ খুলল। সে উঠে দেখল ফোনটা সুমিত করেছে। আর তারপরে রবি ওর পাশে শুয়ে থাকা অনামিকার দিকে তাকালো আর হাসতে হাসতে কলটা রিসিভ করল। হ্যালো, আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? এটা ফোন করার কোনো টাইম হলো? আরে 4টে বাজে এখন। আরে ভাই, তুই কোথায় আছিসটা কোথায়? তোর সঙ্গে কিছু দরকার আছে আমার, যার জন্য তোর ঘরে এসেছিলাম, কিন্তু তুই তো এখানে নেই। আরে ভাই, আমি তোকে সব বলছি, কিন্তু মেঘনাকে কোনো খবর দিস না কিন্তু। এই বলে রবি সুমিতকে অনামিকার ব্যাপারে সব কথা বলল। আর শুনে সুমিত বলল, বা ভাই, লটারি লেগে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা কোথায় এখন?
ও আমার পাশেই শুয়ে আছে রে। তুই এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠে তোর সাথে কথা হচ্ছে। এই বলে ফোনটা রেখেই যেই মুহূর্তে রবি তাকালো, ও দেখলো অনামিকা উঠে পড়েছে আর ওর দিকে তাকিয়ে হাসছে। আরে তুমি কখন উঠলে? ও উঠে রবির গালে হাত বোলাতে শুরু করলো আর বলল, বলুন শহরের বাবু, বিয়ে করবেন আমাকে? রবি লক্ষ্য করলো অনামিকার নখগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর চেহারাতেও পরিবর্তন এসেছে। এসব তুমি কি বলছো? আমাদের মধ্যে যা হয়েছে তাতে তোমার মত ছিল, তাহলে এখন বিয়ের কথা কোথা থেকে আসছে? এই কথা শোনা মাত্রই অনামিকার চেহারা সম্পূর্ণ বদলে গেল। ওর চোখ থেকে রক্ত পড়তে শুরু করলো, যা দেখে রবি খুব ভয় পেয়ে গেল আর এক ঝটকায় অনামিকার থেকে দূরে সরে গেল। তুমি আমার কাছে এসেছো, আমার সঙ্গে সময় কাটিয়েছো, কারণ আমাকে তোমার ভালো লেগেছিল। তাহলে এখন বিয়ে করতে সমস্যা কোথায়? শোনা মাত্রই রবি পালানোর চেষ্টা করলো আর তখনই অনামিকা রবিকে লাথি মেরে মাটিতে ফেলে দিল। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাকে, ভুল করে ফেলেছি আমি। ভুল তো আমার হয়েছিল, যখন আমি আমার জীবনে তোমারই মতো একজন শহরের বাবুকে ভরসা করে তাকে আমার সবকিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেও আমার সাথে টাইম পাস করেছিল, আমার মন নিয়ে খেলা করে আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। সেই কথা চিন্তা করে আমি কতদিন কেঁদেছি তা সবার ধারণার বাইরে। সারা গ্রাম আমাকে নিয়ে নিন্দা করেছে, শেষে সহ্য করতে না পেরে আমাকে আত্মহত্যা করতে হয়েছিল। কথাটা শুনে রবির পায়ের তলার মাটি সরে গেল আর কাঁপতে কাঁপতে বলল, এ তুই আমার দোষটা কোথায়? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি তোকে এখানে নিয়ে আসিনি, তোর চোখে যে লালসা ছিল সেটাই তোকে এখানে নিয়ে এসেছে। আর তোর দোষ এটাই যে তোর মানসিকতা একদম তার মতোই। তোর ইচ্ছা পূরণ হয়েছে, এবার আমি আমার ইচ্ছা পূরণ করব। এই বলেই অনামিকা ওর ধারালো মুখগুলো দিয়ে রবির চোখে প্রহার করল আর তারপর ওর মাথাটা ধরে সম্পূর্ণ ঘুরিয়ে দিল। সেই মুহূর্তেই রবির মৃত্যু হলো। তারপর মেয়েটা উঠে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে শুরু করলো। যে সমস্ত পুরুষ এটা ভাবে যে গ্রামের মেয়েরা শুধু টাইম পাস করার জন্য রয়েছে, তাদের ইচ্ছা পূরণ করার জন্য সব সময় তৈরি অনামিকা।